এমন একটা সুন্দর উপন্যাস নিয়ে কথা বলবো, যে উপন্যাসটা লেখার সময় লেখক ছিলেন সম্পূর্ণভাবে অন্ধ। উপন্যাসটা লিখতে তার সময় লাগে প্রায় 4 বছর, কিন্তু উপন্যাসটা প্রকাশিত হবার পরবর্তী 52 বছরে বিশ্বজুড়ে এটা প্রায় 1.5 কোটি কপিরও বেশি বিক্রি হয় এবং অনুদিত হয় পৃথিবীর প্রায় 86টি ভাষায়। উপন্যাসটা হচ্ছে নিকোলাই অস্ট্রোভস্কির লেখা ইস্পাত, যেটি বাংলায় অনুবাদ করেছেন রবীন্দ্র মজুমদার। এই ইস্পাত উপন্যাসটা রুশ বিপ্লবকে কেন্দ্র করে লেখা। স্বভাবতই এখানে বিপ্লবের বিভিন্ন দিক উঠে এসেছে। বিপ্লব, গৃহযুদ্ধ, 1917 থেকে 24 পর্যন্ত বিভিন্ন বিপ্লব, বিভিন্ন গৃহযুদ্ধ, বিভিন্ন দল মতের আদর্শগত দ্বন্দ্ব, বলশেভিক, মেনশেভিক, পোলিশ সৈন্য সহ বিভিন্ন রকম দল, বিভিন্ন রকম আদর্শ এবং তাদের দ্বন্দ্ব, এগুলো যেমন এখানে উঠে এসেছে। তার পাশাপাশি একজন শ্রমিকের জীবন বা উপন্যাসের যে মূল চরিত্র পাভেল করচাগিন, তার এবং তার পরিচিত জনদের জীবনের বর্ণনার মাধ্যমে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যেসব সাধারণ শ্রমজীবী মানুষেরা ছিল, তাদের জীবনের বিভিন্ন দিকও উঠে এসেছে। এবং নিকোলাই অস্ট্রোভস্কির এই লেখাটা, এটাকে আত্মজৈবনিক উপন্যাস বললেও ভুল হবে না, কারণ উপন্যাসের যে মূল চরিত্র পাভেল করচাগিন, এটি মূলত নিকোলাই অস্ট্রোভস্কির নিজের জীবনেরই প্রতিচ্ছবি। তিনি নিজে একজন বলশেভিক সক্রিয় বিপ্লবী ছিলেন। তিনি অনেক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রত্যক্ষভাবে পার্টির কমরেড হিসেবে অনেক কাজ করেছেন এবং একটা সময় যখন তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে যান, তখন তিনি চিন্তা করতে থাকেন যে তিনি কি এখনই হার মেনে নেবেন নাকি বিকল্প কোনো উপায়ে তিনি তার এই বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত থাকবেন। এবং তখনই এই বইটা লেখার চিন্তা তার মাথায় আসে, এবং যে বইটা সম্পূর্ণ অন্ধ অবস্থায় তিনি তার পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে লেখেন, এবং প্রকাশিত হবার পরে যে বইটা তাকে বিশ্ব সাহিত্যের পাতায় অমর করে দেয়, এবং যে বইটা রুশ বিপ্লব নিয়ে জানার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। এই যে উপন্যাসের মূল চরিত্র পাভেল করচাগিন, এর জীবনের যেসব ছোট ছোট ঘটনা, সেসব ঘটনা মূলত নিকোলাই অস্ট্রোভস্কির জীবনের ঘটনাই। হয়তো কিছু কাল্পনিক বিষয় ব্যবহার করা হয়েছে, কিন্তু মূল বিষয়টা এই দুইজনের জীবনেই এক। নিকোলাই অস্ট্রোভস্কি এবং উপন্যাসের চরিত্র পাভেল করচাগিন মূলত একই সুরে তারা গাথা। তাদের জীবনের সংগ্রাম, সংকট, সম্ভাবনা সবকিছু একে অন্যের প্রতিচ্ছবি। এবং এই উপন্যাসটাতে আমার ভালো লাগার কারণ হচ্ছে, এখানে মানে একটা অদ্ভুত মায়া আছে উপন্যাসটার মধ্যে। শুধু যে বিপ্লব তাই না, হ্যাঁ বিপ্লবের অনেক বর্ণনা আছে, কিছু কিছু জায়গায় সম্মুখ লড়াইয়ের বর্ণনা বা এগুলো পড়তে গিয়ে কিছুটা একঘেয়েও লাগতে পারে, কিন্তু এই সবকিছু ছাপিয়ে যে জীবনের গল্পটা আছে, সেই গল্পটার মধ্যে এমন একটা মায়া আছে, সেই মায়াটা আমাকে খুব টাচ করেছে। এখানে কয়েকটা সুন্দর সুন্দর বর্ণনা আছে। যেমন একটা বর্ণনায় আছে যে এই উপন্যাসের মূল চরিত্র পাভেল করচাগিন, সে বই পড়তে ভালোবাসে। আহ যুদ্ধক্ষেত্রে বা সম্মুখ লড়াইয়ে বা এমন একটা জায়গায় তাদের ঘাঁটি, সেখানে সে বই পড়ছে, তখন তার কমরেডরা তার চারপাশে ভিড় জমায় যে সে কি পড়ছে সেটা অন্যদেরকে পড়ে শোনানোর জন্য। তাহলে আপনি কল্পনা করেন, আপনি একটা লড়াইয়ের ক্ষেত্রে, একটা যুদ্ধক্ষেত্রে আছেন, কিন্তু অবসর সময়ে বা যতটুকু সময় আপনারা পেয়েছেন নিজেদের মতো, সেখানে একজন বই পড়ছে এবং তার চারপাশে সবাই উৎকীর্ণ হয়ে শুনছে যে সে আসলে কি পড়ছে। তো এই এই দৃশ্যটা কল্পনা করে আমার একটা অদ্ভুত ভালো লাগা বা একটা অদ্ভুত ঘোর কাজ করতে থাকে। আবার এখানে বিভিন্ন কমরেডদের ডায়েরি লেখার বর্ণনা আছে। ডায়েরি লেখার প্রতি আমার নিজেরও একটা দুর্বলতা আছে, তো এই বর্ণনাটা থাকার কারণে এই বইটার প্রতি আরেকটু আগ্রহ বা আরেকটু মায়া জন্মায়। তারপর এই বইতে চমৎকার একটা মেসেজ আছে যে জীবন আমাদেরকে বিভিন্ন সংকটের সম্মুখীন করবে, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি জীবনের কাছে হার মানবো কিনা। যেমন এই উপন্যাসের নায়ক পাভেল করচাগিন একটা পর্যায়ে সে যখন দেখে সে আর বিপ্লবী কাজকর্ম সক্রিয়ভাবে করতে পারছে না, তখন তার মনে আত্মহত্যার একটা চিন্তা আসে। আর ওই মুহূর্তটাতেই তার নিজের সাথে নিজের দ্বন্দ্ব হয়, এবং এমন একটা চমৎকার মেসেজ আছে এখানে যে চাইলে তো আত্মহত্যা করাই যায়, কাপুরুষের মতো যে কোনো সময় যে কোনো লড়াই থেকে নিজেকে মুক্তি দিয়ে দেওয়া যায়, কিন্তু বেঁচে থাকার লড়াইটা করা, এটা করাটা হচ্ছে সাহসের বিষয়। যে আমি বেঁচে থাকার জন্য আমার সাধ্যের মতো আমি সবটুকু করছি কিনা। আমার সাধ্যের মধ্যে যদি আমি সবটুকু করি, তারপর যদি আমি টিকে থাকতে না পারি সেটা অন্য কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সাধ্য আছে কিছু করার, ততক্ষণ পর্যন্ত আমি কেন লড়াই করব না।
এই যে একটা বার্তা, এই বার্তাটাও এই বইটা আমার পছন্দের তালিকায় মানে স্থায়ী করে দেওয়ার একটা অন্যতম কারণ যে মরে তো যেতেই পারি, মরে যাওয়ার আগে একবার বাঁচার চেষ্টা করি না কেন। তো সবকিছু মিলিয়ে আর অনুবাদটাও খুব প্রাঞ্জল, রবীন্দ্র মজুমদার খুব প্রাঞ্জল অনুবাদ করেছেন, পড়তে আরাম লেগেছে। আর এই বইটা কলেবরে বেশ বড়। এখানে ওই যে বললাম যে বিপ্লবের বর্ণনা, বিভিন্ন দল এবং বিভিন্ন মতাদর্শের দ্বন্দ্বগুলো আছে, লড়াইয়ের বর্ণনা আছে, সংগ্রাম এবং টিকে থাকার লড়াই আছে, বর্ণনা আছে, এবং এর পাশাপাশি যে ওই সোভিয়েত ইউনিয়নের তৎকালীন যে শ্রমজীবী শ্রেণী, তাদের যেসব মানে দুর্দশা ছিল জীবনের, সেই সব দুর্দশার একদম বিস্তারিত বর্ণনা আছে। তো সবকিছু মিলিয়ে এটা রুশ বিপ্লব নিয়ে জানার জন্য বা তৎকালীন রুশ জীবন ব্যবস্থা নিয়ে জানার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এটা পড়লে অনেক কিছু জানা যাবে, এবং তার পাশাপাশি এটা জীবনের এমন কিছু বার্তা দেয় যে বার্তাগুলোর জন্য বইটা পড়া উচিত বলে আমি মনে করি। আমাকে যদি কেউ বলে যে বিশ্ব সাহিত্যের চিরায়ত কিছু বই যেগুলো অবশ্য পাঠ্য বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভালো কোনো বই, এটা যদি কেউ চায় তাহলে আমি ইস্পাত বইটা তাকে সাজেস্ট করব। আমার বইটা ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে, অর্থবহ লেগেছে। আমি সাজেস্ট করব সম্ভব হলে বইটা আপনারা সবাই পড়বেন। ধন্যবাদ সকলকে।